আমাদের দুর্ভাগ্য হচ্ছে 7 মাস আগে যে দানবের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এবং দানবকে অসংখ্য মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে দানবকে আমরা পরাজিত করেছিলাম, সেই সংস্কৃতির থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি। গত 7 মাসে আমার যেটা ধারণা, সরকারকে সব থেকে বেশি নাকানি চুবানি খেতে হচ্ছে এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। অভিযোগ তো সার্জিস আলম করেছেন ফেসবুকে যে ছাত্র দলের একজনের নেতৃত্বে এই টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালানো হয়। এই অভিযোগটার সাথে কি আপনি বা আপনারা একমত? যেই অভিযোগ সার্জিস আলমের নাম উল্লেখ করে ছাত্র দলের কোন নেতা এখানে ওই জি হামলা নেতৃত্ব দিচ্ছেন নাম উল্লেখ করে সেই জায়গাটি তিনি প্রকাশ করেছেন এবং কিভাবে ঘটনাটি তার সাথে ঘটেছে সেটাও তিনি স্পষ্টত, এখানে এমন না যে এটা দায় দিয়ে দেয়া বা ট্যাগিং দিয়ে দেয়া যে অমুকরা করেছে, এরকম না। এই যে বুধবার রাতে একটি ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন যে সার্জিস আলম জাতীয় নাগরিক পার্টির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, তার উপরে হামলার অভিযোগ হয়েছে এবং এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। এবং সার্জিস আলম পরে ফেসবুকে লিখেছেন যে ছাত্র দলের শাকিল তার নেতৃত্বে তার সাথে থাকা, অর্থাৎ সার্জিসের সাথে থাকা যারা ছিল, শাকিল এবং তার সাথে থাকা টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা ওই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে এবং সরাসরি মাথায় ও পিঠে আঘাত করে একাধিক জনকে রক্তাক্ত করে। এই ঘটনাটি আপনি নিশ্চয়ই দেখেছেন, কি বলবেন এ ব্যাপারে শরীফুজ্জামান শরীফ? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথে যে আলোচক যারা আছে তাদেরকে শুভেচ্ছা। গতকালকে সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাটা বেশ আলোচিত ছিল। আপনি যাই বলেন না কেন, যে কোনো ছাত্র সংগঠনের নেতা হোক কর্মী হোক, কারো উপরেই আক্রমণ হবে এটা আমরা সমর্থন করি। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে 7 মাস আগে যে দানবের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম এবং দানবকে অসংখ্য মানুষের আত্মদানের মধ্য দিয়ে যে দানবকে আমরা পরাজিত করেছিলাম, সেই সংস্কৃতির থেকে আমরা এখনো বেরিয়ে আসতে পারি এবং প্রায়ই সুযোগ পেলেই তার পুনরাবৃত্তি হয়। এটি মোরাল পুলিশিং এর মধ্য দিয়ে হয়, এটি মব ক্রিয়েট করে ঘটনা ঘটানো। এবং গত 7 মাসে আমার যেটা ধারণা, সরকারকে সব থেকে বেশি নাকানি চুবানি খেতে হচ্ছে এই শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু সরকার সেই জায়গাটায়, আমি তার মধ্যে যথেষ্ট আন্তরিকতার অভাব দেখছি, দৃঢ়তার অভাব দেখছি। এবং সরকার যখন কথা বলে, আমি দেখতে পাচ্ছি কার যেন চোখের দিকে তাকিয়ে কথা। আমরা শেখ হাসিনার শাসনের অবসান চেয়েছিলাম কেন? শেখ হাসিনার সাথে, ছাত্রলীগের সাথে আমাদের কারোরই ব্যক্তিগত খুব বেশি দ্বন্দ্ব কারো ছিল, কিন্তু আমরা এমন একটা শাসন চেয়েছিলাম যেখানে সরকার মানুষের কথা শুনবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা দেখতে পাচ্ছি সরকার মানুষের কথা শুনছে না অথবা শুনতে চাইছে। আজকে পুলিশের মহাপরিদর্শকের যে উদ্ধৃতি আপনি দিলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথাটা আপনি বললেন, এই ঘটনাগুলো, তারা যে বিষয়গুলোকে ফোকাস করছেন, এই ঘটনাগুলো তো গত 7 মাসে ঘটছে। আপনার চোখের সামনে এক একটা মব ক্রিয়েট করে বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে, প্রতিষ্ঠান ভেঙে দেওয়া হচ্ছে। সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে? এই পর্যন্ত প্রায় 100টি মাজার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন যে ফ্যাসিবাদের দোসর যারা, আমরা তাদের ঘর বাড়ি ভেঙেছি ইত্যাদি, কিন্তু এই মাজার যেগুলো, মাজারের পীর সাহেবরা বা সেখানে যারা ঘুমিয়ে আছেন, যাদের উপরে ভিত্তি করে মাজারগুলো গড়ে উঠেছে, তারা কি ফ্যাসিবাদের সাথে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন? না। আবার পুলিশ যেটি বলছে, আইজি যেটি বলছেন যে বিশৃঙ্খলকারীরা এই ঘটনা ঘটাচ্ছে, তো পৃথিবীর প্রত্যেকটা দেশে বিশৃঙ্খলকারী থাকে, তারা নানা ইন্টেনশন ক্রিয়েট করে এবং তারা এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করে। পুলিশের দায়িত্বটা কি? ওনাকে জনগণ পয়সা দিয়ে কি কারণে পুষছে? ওনার চেহারা দেখার জন্য? ওনার তো দায়িত্ব ছেড়ে বাড়ি গিয়ে হাল চাষ করা উচিত। আপনি গুলশানে যে ঘটনা ঘটলো, তার পরপর 3 জনকে গ্রেপ্তার করা হলো এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং জানালো যে তারা ওই জায়গার কেয়ারটেকার ছিলেন এবং 3 জনকে আমরা ধরেছি।
কিন্তু সেখানে কি 3 জন মানুষ অংশগ্রহণ করেছিল? না, সেখানে অনেক মানুষ অংশগ্রহণ করেছে এবং তাদের স্পষ্ট ছবি আছে। গত 48 ঘন্টায় বাকিদেরকে ধরা হয়েছে? ধরা হয়। তাহলে প্রধান উপদেষ্টা প্রেস উইং তারা কি অপরাধীদেরকে আড়াল করার জন্য অথবা ঘটনাটাকে ডাইভার্ট করার জন্য এই যে 3 জন এবং তার উৎস খুঁজে বের করছেন? হতেও পারে। আমি যেটা চেয়েছিলাম, আমি অনেকদিন ধরে অ্যাক্টিভিস্ট হিসাবে রাস্তায় আন্দোলন সংগ্রামে ছিলাম, থেকেছি, কথা বলেছি। অনেকে এসে বলেন মিডিয়াতে কথা বলতে পারতাম না। আমি গত 15 বছর 16 বছর আমি মিডিয়াতে কথা বলি, কখনো কখনো ঝুঁকি নিয়ে, অনেকের রক্তচক্ষুকে উপেক্ষা করেও কথা বলি। আমাদের প্রত্যাশাটা কি ছিল? আমাদের প্রত্যাশাটা ছিল 5 তারিখের পরে যে সরকারটি গঠিত হয়েছে তার অনেক রকমের চ্যালেঞ্জ আছে, কিন্তু সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সরকার 5ই আগস্ট পর্যন্ত যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে জি। তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করবে। শরীফুজ্জামান 5 শরীফ, তারিখের পরেও যারা এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। জি জি, আমি কিন্তু আমি আবারও আসবো আপনার কাছে। আমি সার্জিস আলমের যে বিষয়টা জি বলছি, জি যে ঘটনাটা ঘটানো হয়েছে এটা অনাকাঙ্ক্ষিত এবং আমি মনে করি যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। একই সাথে আমি শব্দ চয়নের ক্ষেত্রে একটু সতর্ক হতে বলি, কারণ তারা তো আমাদের সেলিব্রিটি টোকাই ছাত্রলীগের কর্মীরা। উনি নিজেও যদিও ছাত্রলীগের কর্মী ছিলেন এবং খুব ভোকাল ছিলেন, তো উনি ছাত্রলীগ করেছেন দীর্ঘ সময়। তো সেখানে ছাত্রলীগের কর্মীদের মতন ছাত্রদল আচরণ করছে, টোকাইদের মতন। টোকাইরাও কিন্তু আমাদের এই সোসাইটির অংশ এবং গত গণ অভ্যুত্থানে তারা কিন্তু একটা বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনি ছাত্রলীগ বলতে পারেন, কিন্তু টোকাই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে আমি আপত্তি করছি এবং আমি মনে করি না, বিভিন্ন জায়গায় জি শরীফুজ্জামান শরীফ, আমি মনে করি ছাত্র দলের শাকিলের নেতৃত্বে অভিযোগটা হচ্ছে ছাত্র দলের বিরুদ্ধে করেছেন আর কি সার্জিস। আমি তো ওই জি কথাটা বলছি। আপনি যে টোকাই শব্দটা, আমি মনে করি যে তারাও আমাদের সোসাইটির অংশ এবং আপনি শব্দ চয়নের জায়গাটায় একটু সতর্ক থাকা এবং আমাদের এই জায়গাটায় একেবারে ক্লিয়ার কথা। আমরা এই যাদের কথা বলছি, আলোচনা করছি, 7-8 মাস আগে এরা কিন্তু একজনের লাশ পড়লে কার লাশ সেটিকে না দেখে, কোন দল সেটি না দেখে কাঁধে তুলে নিয়েছেন, হাসপাতালে নিয়ে গেছেন। তাদের মধ্যে মাত্র 6-7 মাস পর এই ধরনের কাদা ছোড়াছুড়ি, এই ধরনের রক্তারক্তি ঘটনা পুনরাবৃত্তি হোক, তা আমরা চাই না। এই ঘটনায় যার যতটুকু দায়িত্ব আছে তিনি সেটা জি অনুধাবন করবেন এবং আমরা চাই যে আমাদের কর্মকাণ্ড নিয়ে যারা পালিয়ে গেছেন, যারা এখনো ষড়যন্ত্র করছেন, যারা জি, নানাভাবে শরীফুজ্জামান শরীফ, আমি আসবো আবারও আপনার ক্রিয়েট কাছে। করার চেষ্টা করছেন, তারা যেন খুশি হয়, তারা যেন হাততালি দেয়। এরকমের কোনো কাজের সাথে আমরা না জড়িয়ে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসবো আপনার কাছে আবারও। আমি একটু ফয়সাল মাহমুদ শান্ত আপনার কাছে আসি। একই ঘটনা, সার্জিস আলমের ঘটনা সম্পর্কে আপনি অথবা আপনারা কি জানেন, আপনাদের বক্তব্য কি যদি একটু বলতেন। ধন্যবাদ আশরাফ ভাই এবং যারা শুনছেন সকলকে। বিষয়টা হচ্ছে যে আমরা সবসময় যেটা মনে করি যে বাংলাদেশে আমাদের দীর্ঘ একটা সংগ্রামের একটা লড়াই আছে, সেটা বিগত 15 বছর তো একেবারেই আমাদের চোখের সামনে যেই ফ্যাসিবাদী একটা দুঃশাসনের একটা চরিত্র আমাদের চোখের সামনে ঘটেছে, সেই যেই চরিত্রটা ঘটেছে সেখানে আমরা যারা ভুক্তভোগী ছিলাম কিংবা এই নিপীড়নের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি, তার বড় একটা অংশ ছাত্রদলও আমাদের সাথে ছিল। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এখন এই গণঅভ্যুত্থানের নেতাদের মধ্যে যদি এই ধরনের আচরণ তৈরি হয় এবং গণঅভ্যুত্থানের নেতাদের এই বিভাজিত তৈরি হয়, এতে আসলে আমরা খুব দুঃখ পাই। এবং আমরা মনে করি যে শরীফ ভাই যে বিষয়গুলো বললেন যে আমাদের একটা একত্রিত জার্নি আছে এবং আমরা কেন আসলে এই যুদ্ধটা করলাম, কেন আসলে আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়লাম। আমাদের তো আসলে শেখ হাসিনার প্রতি আলাদা কোনো ধরনের বা আওয়ামী লীগের লোকজনের প্রতি আলাদা কোনো ধরনের বিদ্বেষ আমাদের ছিল না। আমাদের যেটা ছিল যে যেই অপশাসন বা অপসংস্কৃতিটা তৈরি হয়েছে, সেই জিনিসটা আমাদের ভাঙতে হবে। যদি কারো কাছে কারো কথা যদি আমাদের পছন্দ না হয়, কারো জিনিস যদি আমাদের ভালো না লাগে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলতে পারি। ফয়সাল কিংবা মাহমুদ শান্ত, আপনি কি জানতে পেরেছেন যে কি নিয়ে আসলে তাদের মধ্যে বিরোধ অথবা কি নিয়ে আসলে বাকবিতণ্ডা, যেভাবেই বলি অথবা যেই ঘটনাটা হয়েছে, কি নিয়ে আসলে এই ইস্যুটা শুরু হয়েছিল, আপনার কি জানা আছে ফয়সাল মাহমুদ শান্ত? না না না, এইটা
এটা আসলে কোনো পার্টিকুলার ইস্যু নিয়ে যে এই ঘটনাটা ঘটেছে এরকম না, যে এখানে কোনো একটা ইস্যু নিয়ে দুইটা গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছে, ঘটনাটা এরকম না। ঘটনাটা হচ্ছে সার্জিস আলম তিনি গণঅভ্যুত্থানের নেতা এবং বর্তমানে একটি পার্টির গুরুত্বপূর্ণ পদে আছেন, আমাদের জাতীয় নাগরিক পার্টির তিনি উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক হিসেবে আছেন। সো তিনি বিভিন্ন জায়গায় তিনি জনসংযোগ করবেন, তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে সেখানে কাজ করছেন এবং তার বাংলাদেশে সারা জায়গায় গুছাচ্ছেন। সেই জায়গায় একটা মব ক্রিয়েট করে এবং সেই জায়গায় হচ্ছে এক ধরনের তার বিরুদ্ধে, এটা আমরা দেখেছি যে যখন বিগত সময়গুলোতে জামাতের বা শিবিরের লোকজন যখন কোন একটা জায়গায় সভা সমাবেশ করতো, কোন একটা জায়গায় যখন মিটিং করতো, তখন তাদের উপরে দেখা যাচ্ছে যে ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডারা তাদের উপরে হামলা করতো। আবার ছাত্রদল যখন বিভিন্ন জায়গায় হচ্ছে কোনো মিছিল মিটিং করতো, যেমন আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে ছাত্র দলের বিভিন্ন কর্মসূচি থাকলে তারা ফজরের নামাজ পড়ে তারপরে হচ্ছে তাদের সেই কর্মসূচিগুলো করতে হতো, কারণ আওয়ামী লীগের ছাত্রলীগের লোকজন এত বেশি হচ্ছে বিধ্বংসী ছিল, সেই জায়গায় তাদেরকে স্বাভাবিকভাবে কর্মসূচিগুলো করতে দিত না। তো তাদের পালিয়ে দেখা যাচ্ছে কোনোভাবে একটা ব্যানার করে দাঁড়িয়ে তারা হচ্ছে সেখান থেকে চলে যেতে হতো, নয়তো মামলা দিত, মেরে ফয়সাল মাহমুদ শান্ত, থানায় এই চলে যে যেত। অভিযোগ তো সার্জিস আলম করেছেন ফেসবুকে যে ছাত্র দলের একজনের নেতৃত্বে এই টোকাই দুষ্কৃতিকারী সন্ত্রাসীদের নিয়ে হামলা চালানো হয়, এই অভিযোগটার সাথে কি আপনি বা আপনারা একমত? যেই অভিযোগ সার্জিস আলমের। না না, এইখানে তো এইটা বিষয়টা এরকম না যে এটার একমত বা দ্বিমত হওয়ার বিষয়। সার্জিস আলম স্পেসিফিক ভাবে নাম উল্লেখ করে ছাত্র দলের কোন নেতা এখানে ওই জি। হামলার নেতৃত্ব দিয়েছেন নাম উল্লেখ করে সেই জায়গাটি তিনি প্রকাশ করেছেন এবং কিভাবে ঘটনাটি তার সাথে ঘটেছে সেটাও তিনি স্পষ্টত, এখানে এমন না যে এটা দায় দিয়ে দেয়া বা ট্যাগিং দিয়ে দেয়া যে অমুকরা করেছে, এরকম না। এখানে তিনি হোল ছাত্র দল এই কাজটি করেছে এরকম না, তিনি একবারে সুনির্দিষ্ট ভাবে যে কে তার ওই হামলার নেতৃত্ব দিয়েছেন, কখন দিয়েছেন, কিভাবে দিয়েছেন পরিষ্কার ভাবে তিনি বলেছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।